নমস্কার, আমি তরুণ ঘোষ। থ্রি ইডিয়টস এর ওয়াংচুকে মনে আছে? ওয়াংচু, ওয়াংরু, এরকম একটা কিছু নাম ছিল, ডাক নাম ছিল র্যাঞ্চো। ওই নামে বিখ্যাত ছিল। আমির খান অভিনয় করেছিলেন। আর তিনি সবসময় বলতেন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। যখন এই সমস্যা হতো, ফংসুক ওয়াংরু নামটা। তা সবার জীবনে তো অল ইজ ওয়েল হয় না। এখন যিনি এই অল ইজ ওয়েলের সৃষ্টিকর্তা, তার জীবনে কিন্তু অল ইজ নট ওয়েল। তিনি হচ্ছেন সোনম ওয়াংচু। এই যে লেতে গত 2-3 দিন ধরে যে ঝামেলাটা চলল, 4 জন মারা গেলেন, তারপর থেকে সোনম ওয়াংচুর জীবন ওষ্ঠাগত। কারণ তিনি এই সমস্ত কিছুর পিছনে রয়েছেন বলে ভারতবর্ষের গোয়েন্দাদের সন্দেহ, এবং সন্দেহ আরো পাকাপোক্ত হয়। গতকালকে যখন 70 জনকে গ্রেপ্তার করা হয়, তার মধ্যে প্রায় 50 থেকে 60% হচ্ছে নেপাল থেকে আসা মানুষ, যারা ওই নেপালের কাঠমান্ডুতে যারা জ্বালিয়েছিল, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হয়েছে। টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুরস্কার ঘোষণা করা যে যারা এর মধ্যে জড়িত আছে তাদের ব্যাপারে খোঁজ খবর দিতে পারলে তাহলে এত টাকা করে দেওয়া হবে। অঙ্কটা আমার জানা নেই। ফলে লোকে, পাহাড়ি লোক, অভাবী লোকে খবর দিয়ে দিয়েছে এবং তারা প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে। তারপর থেকে আমাদের এই র্যাঞ্চো বাবু, যিনি বাস্তবিক র্যাঞ্চো, সোনম ওয়াংচু, তিনি খুব ব্যস্ত। তিনি এপারে দৌড়াচ্ছেন, ওপারে দৌড়াচ্ছেন। আসল কথা হলো, তিনি সিআইএ ডিপ স্টেটের এজেন্ট। এবং এখানকার কিছু আমাদের দেশীয় কিছু নেতা আছেন। আপনারা জানেন আমাদের দেশের শত্রু বেশি, বিদেশের থেকে দেশের শত্রু আমাদের বেশি। তাই এই দেশীয় শত্রু যারা আছেন, তারাও এনাকে ফান্ডিং করেছিল। এখন তারপরে তো লুকিয়ে ছুপিয়ে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন, উনি বলার চেষ্টা করেছেন। আজকে শেষ পর্যন্ত সোনম ওয়াংচু পুলিশের হাতে ধরা পড়েছেন এবং সমস্ত এই যে কীর্তিটা, 6 শিডিউল করতে হবে, জারি করতে হবে, 6 শিডিউল জারি না করলে এই এলাকা অশান্ত করে দেবো বলে তিনি একেবারে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছেন। এখন ভারতবর্ষ এত বড়, কোথায় তার মধ্যে একটা ছোট লে, এ তো নেপাল না যে আমি কাঠমান্ডু দখল করে নিলাম, পুরো নেপালই আমার দখল হয়ে গেল। বাংলাদেশের ঢাকা দখল করে নিলাম, তার মানে বাংলাদেশটা প্রায় অর্ধেক আমার দখলে এসে গেল। ভারতবর্ষ তা নয়। ভারতবর্ষে লে হচ্ছে একটা, লে লাদাখ একটা ছোট অংশ। সেই অংশে 6 শিডিউল দাবি করার জন্য দাবিতে তারা বিদ্রোহ শুরু করেছিল। এবং এই সোনম ওয়াংচু তিনি এখানে করেছিলেন, অনশন করেছেন। এই খবর আপনারা সবাই জানেন। এবার পেছনের গল্প যেটা হচ্ছে, সেটা এখন এই অ্যারেস্ট করার পর এখন শোনা যাচ্ছে তার সঙ্গে ডিপ স্টেটের একটা ভালো যোগাযোগ ছিল এবং পাকিস্তানের সঙ্গেও তার একটা ভালো যোগাযোগ ছিল। পাকিস্তান থেকে যে অর্থ এসছে এবং ডিপ স্টেট থেকে যে অর্থ এসছে, সেই অর্থের যে জাল, সে জালও মোটামুটি ধরতে পেরেছে আমাদের গোয়েন্দারা। ফলে তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হচ্ছে, সে মামলাগুলো কিন্তু সোনম ওয়াংচুর ক্ষেত্রে খুব একটা স্বস্তিদায়ক না। যেমন আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, ইউএপিএ, এগুলো লাগা মানে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগা মানে তো যাবজ্জীবন, আর ইউএপিএ যা লাগা মানে তো হয়ে গেল, জীবনে জামিনও পাবেন না, সারা জীবন একেবারে জেলের ওই ঘানি কাটতে হবে, ঘানি টানতে হবে। তো এখন এই যে ফংসুক ওয়াংরু, তাকে ধরে এখন জিজ্ঞাসাবাদ চলছে টানা।
এনআইএ জিজ্ঞাসাবাদ করছে, সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, লোকাল পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই দফায় দফায় জিজ্ঞাসাবাদে তার একেবারে প্রাণান্তকর অবস্থা। এখন তিনি হরর করে সমস্ত বলতে আরম্ভ করেছেন, বলতে শুরু করেছেন যে কার কোথায় রোল ছিল, কে কে কিভাবে তাকে সাহায্য করেছিল, কারা কারা স্লিপার সেল ছিল। এবং এটা জানা যাচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু বামপন্থী নেতা এবং কিছু কংগ্রেসি নেতা এই স্লিপার সেলের মধ্যে রয়েছেন। তাদের হাত দিয়ে কিন্তু এই টাকাগুলো এসছিল। এবার তাদেরকে ধরা হবে। তাদেরকে ধরে যদি বড় মাথা পাওয়া যায়, বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি, যদি বড় মাথা পাওয়া যায় সেই মাথাকেও কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু আটক করা হবে। এবার এই যারা আমাদের এখানে বামপন্থী আর লিব্রান্ডু যারা রয়েছে, তারা এবার একটুখানি ভাববেন যে পরবর্তী এরকম কোনো ঘটনা ঘটানোর আগে মানে তাদেরকে সাবধান হতে হবে। আমাদের এখানে মাওবাদী ছিল, তারা ছিল সশস্ত্র গোষ্ঠী, তাদের একটা অন্যরকম আইডিওলজি ছিল। সে আইডিওলজির জন্য তারা কিন্তু যুদ্ধ করত। সেই রকম একটা মাওবাদী সংগঠনকে পুরো ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মানে কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো এসে পুলিশের কাছে সারেন্ডার করেছে, অস্ত্র জমা দিয়েছে। কেউ কেউ মূল স্রোতে ফিরে গেছে, কেউ কেউ সোজা জেলে চলে গিয়েছে। হ্যাঁ, 1 বছর 2 বছর 4 বছর জেল খাটবে। জেল খেটে তারা বেরিয়ে গিয়ে তাদের উপর চোখ থাকবে, কেউ তারা মূল স্রোতে যাতে ফিরতে পারে সে ব্যবস্থা ভারতবর্ষের সরকার নিশ্চয়ই করে দিচ্ছে। এখন এই ফংসু ওয়াংলু যিনি আছেন, র্যাঞ্চো, বাস্তবিক র্যাঞ্চো, তার কপালে কিন্তু এটাও জুটবে না। মাওবাদীরা করেছিল, মাওবাদীরা একটা আইডিওলজির ওপরে করেছিল। এই যে র্যাঞ্চো যিনি আছেন বাস্তবিক অর্থে, হ্যাঁ, সোনাম ওয়াংচু, তিনি করেছিলেন ডিপ স্টেটের থেকে টাকা পেয়েছেন। এই ডিপ স্টেটের থেকে টাকা খেয়ে দেশকে ধ্বংস করার এই যে চক্রান্ত, এই চক্রান্তে যদি উনি পড়ে গেছেন, মানে প্রমাণিত হয়ে যায়, তাহলে পরে মাওবাদীরা যে ক্ষেত্রে ছাড়টা পেয়েছিল উনি কিন্তু সেই ক্ষেত্রে ছাড়টা পাবেন না। এখন আপাতত এইটুকু খবর পাওয়া যাচ্ছে যে এখন তিনি মুখ খুলছেন, মানে হুড়ুড় করে কংগ্রেস এবং বামপন্থী নেতা এবং মিডল স্তরের যে নেতা আছে তাদের নাম টাম বলতে শুরু করে দিয়েছেন। আরো অনেক আছে। আমাদের শত্রু দেশের বাইরে যা আছে তার থেকে কিন্তু আমাদের দেশের শত্রু বেশি। ওই জন্য আমি বলি সবাইকে সতর্ক থাকতে, কারণ দেশের মধ্যে আমার পাশের বাড়ির লোকটা আমার শত্রু কিনা আমি কিন্তু জানি না, তার সঙ্গে আমি এসে কথা বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আগামী দিনের কি খবর হয় সেই দিকে নজর রাখবেন। আর একটা কথা বলে রাখি, এই যে আসিম মুনির আর শেহবাজ শরীফ যে দেখা করেছেন, মানে বিশেষ মানে আপ্যায়ন করে ট্রাম্প দেখা করছে, তার পিছনে কিন্তু একটা বড় চক্রান্ত আছে। সেই চক্রান্তের জাল আস্তে আস্তে গোয়েন্দা বাহিনী খুলছে, সেটা আমি একটু খোঁজ খবর নিই, পরে আপনাদের পরের ভিডিওতে, আগামীকালের ভিডিওতে নিশ্চয়ই জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।